সেনাবাহিনী তাদের বক্তব্যে এটাকে সমর্থন করে, ভারতকে সমর্থন করে তার বক্তব্য দেয়। এটা কি অপপ্রচার? এই ওয়াকার যে এখন আর্মি চিফ, তিনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি অপপ্রচার? এই ওয়াকার যখন 9 ডিভিশনের চিফ ছিলেন, তখন মোদি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল, আমি তখন জেলে। এই ওয়াকার মোদিকে স্যালুট করে সে মিডিয়ার সামনে বলেছিল তার জীবনে নাকি সব থেকে আনন্দের ঘটনা বা সব থেকে সম্মানের ঘটনা মোদিকে স্যালুট করা। এটা কি অপপ্রচার? তাহলে কোনটা অপপ্রচার? কাজে এই সেনাবাহিনী জনগণের, ওই যে বললাম না যে শেখ হাসিনা বড় শয়তান হয়ে সে অনেকগুলো ছোট শয়তান তৈরি করেছে, তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই ছোট শয়তানে পরিণত হয়েছে। এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ পুলিশ র্যাব এবং বিজিবিকে হারিয়ে দিয়েছিল লড়াইতে। তারপরে যখন ট্যাঙ্ক নিয়ে আর্মি নেমেছে, তারপরে জনগণ পিছনে চলে গেছে। কিন্তু আমি আশাবাদী যে জনগণ আর্মির বিরুদ্ধেও লড়াই করবে এবং সেই লড়াইতে জনগণ শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ী হবে। কাজে কোন অপপ্রচারের কথা সেনাবাহিনী বলছে? এদের যদি বিন্দুমাত্র বিবেক, বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে এই সেনাবাহিনী এতক্ষণে শেখ হাসিনাকে বলার কথা ছিল যে এত রক্তপাতের পর আপনার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকার কোনো লিগ্যাল কিংবা মরাল রাইট নাই, কাজে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন। এটা তো করছেই না। তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে এবং আমরা যারা তাদের এই ভয়ানক চরিত্র আমরা তুলে ধরছি, এই তুলে ধরাকে তারা বলছে অপপ্রচার। কিন্তু এগুলো বলে লাভ নাই কোনো, বুঝলেন? জনগণ এদেরকেও চিনে গেছে, শেখ হাসিনাকেও চিনে গেছে এবং জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইন্ডিয়া। এবং সেই ইন্ডিয়ার বাংলাদেশে হিন্দুত্ববাদী দিল্লি শাসনের যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে, তার নাম হচ্ছে শেখ হাসিনা। এবং এই হিন্দুত্ববাদী ভারতের গোলামি করছে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের সেনাবাহিনী। কাজে সেনাবাহিনীর বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে এবং যদি কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সেনাবাহিনী অফিসারদের প্রত্যেকের বিচার বাংলাদেশে করতে হবে, যেমন বিচার শেখ হাসিনা করতে হবে। যেমন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বলেন বা বর্তমান সময়ে অনেক রানিং যারা আছে, তারাও ধরেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদেরকে যে দেয়, তারা কিন্তু বলে যে ভাই জুনিয়র লেভেলের সবাই কিন্তু ক্ষিপ্ত, সৈনিকরা খুবই ক্ষিপ্ত, তো মিড লেভেল অফিসাররা কিছু করতে পারতেছে না, এই ধরনের নানা ধরনের তারা বক্তব্য দেয়। এখন ধরেন কেন করতে পারবে না? অর্থাৎ আপনার এই ক্ষোভে আমার কি আসে যায়? এগুলো না বাঁচানো কথা, কথা বলে লাভ নাই। আরেকটা কথা বলি আপনাকে, কোন রিটায়ার করার পরে হিরো হয়ে লাভ নাই। রিটায়ার করার পরে যারা হিরো হয় তাদেরকেও জনগণের চিনে রাখা দরকার। রিটায়ার করে যাওয়ার পরে টক শোতে এসে বড় বড় কথা বলবেন, এটা মানা যাবে না। আপনি চাকরিতে থাকা অবস্থায় কি ভূমিকা পালন করেছেন সেটাই জনগণের কাছে বিচার্য হবে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের ভুল ভেঙে গেছে। বাংলাদেশের জনগণ ভুল করেছে, শেখ হাসিনাকে চিনতে ভুল করেছে। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনাকে চিনতে বাংলাদেশের জনগণ ভুল করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় সকল ভুল এখন ভেঙে গেছে। ভণ্ড শেখ হাসিনার চরিত্র জনগণের কাছে পরিষ্কার, সেনাবাহিনীর চরিত্র জনগণের কাছে পরিষ্কার। কাজেই এগুলোর সব বিচার হবে বাংলাদেশে ইনশাল্লাহ। এবং আমরা সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালাচ্ছে, এগুলো নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবো। এটাই কিন্তু আপনার আমার সবার কর্তব্য। আমরা যারা বাইরে আছি তাদের কর্তব্য যে বাংলাদেশের ইয়াং ছেলেরা, আমাদের সন্তানের বয়সী যারা, তারা জীবন দিচ্ছে, তো আমাদেরও তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীর নামে এই খুনি বাহিনীর স্বরূপ বিদেশের কাছে তুলে ধরা এবং তাদেরকে ব্ল্যাকলিস্ট করবার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালানো। জাতিসংঘের পিস মিশনে তারা যেন আসতে না পারে তার চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আমাদের ভবিষ্যতে আসলে আমাদেরকে মানে অনেক সংস্কারের পাশাপাশি একটা সংস্কারের দিকে লক্ষ্য রাখতে হবে মনে হয়, সেটি হচ্ছে যে মানে সেনাবাহিনী বা পুলিশ বা প্রশাসন, যে কেউ সত্য কথা বললে তার কোর্ট মার্শাল হবে না, কেউ অন্যায় প্রতিবাদ করলে তার কোর্ট মার্শাল হবে না,
কেউ সত্য উন্মোচন করলে তার চাকরি যাবে না, তাকে সাসপেন্ড হবে না, এরকম কিছু বিষয় আমার মনে হয় যে দেশের স্বার্থে করা উচিত। কারণ আমরা যা দেখছি মানে এই ফাড়াগুলোর জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায়, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। তো মাহবুব শেখ হাসিনা ভয় পাবে কেন? এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই। আমার দরকার কাকে জানেন? আমার দরকার আবু সাইদের মতো সেনাবাহিনী, যে আবু সাইদ বুলেটের সামনে দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিতে পারবে, সেটা সেনাবাহিনী। সেনাবাহিনীর লজ্জায় তাদের মাথা নিচু করে চলা উচিত। সেনাবাহিনী লজ্জা লাগে না? আবু সাইদের বীরত্ব দেখার পরেও তারা ভয়ের কথা বলে, তারা ভয় পায়। তাদের লজ্জা থাকা উচিত। এবং আমার যদি আবু সাইদের মতো সেনাবাহিনী থাকে, আমার সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাইদরাই যথেষ্ট। কাজে আমার প্রস্তাবটা কি জানেন? আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে, মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য, ধরেন 1 বছর যে ইন্টারমিডিয়েট পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে তার 1 বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, কিংবা 6 মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে। জনগণই তার দেশ রক্ষা করতে পারবে। এই ধরনের সুবিধাবাদী দুর্নীতিবাজ, আজিজের মতো, ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেঈমান মির্জাফর সেনাবাহিনীর বাংলাদেশে প্রয়োজন নাই। আমার আবু সাইদের দরকার। আবু সাইদ, শহীদ আবু সাইদের মতো যদি আমার 1 লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে, এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইসব জেনারেল ওয়াকারদের আমাদের কোনো প্রয়োজন নাই। জেনারেল ওয়াকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং এই জাতীয় ট্রেনিং কিন্তু আমেরিকা, লন্ডন সহ পৃথিবীর উন্নত সকল রাষ্ট্রেই আছে। কিন্তু একটা সার্টেন এজের পরে প্রত্যেককে একটা সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এই জন্য আমি প্রস্তাব দিয়ে রাখলাম, যারাই আসুক ক্ষমতায় শেখ হাসিনার পতনের পরে, যারাই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, তাদের এটা চিন্তায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, যাতে আমরাই আমাদের দেশ রক্ষা করতে পারি। রাইট। কারোর উপর ডিপেন্ড করার কিছু নেই, কাউকে মহান বানানোর কিছু নাই। মানে স্পেসিফিক কোন বাহিনীকে কোনো প্রয়োজন নাই। জনগণ দেশ, বাংলাদেশে শোনেন, গত 18 বছরের ইতিহাসে বাংলাদেশে প্রমাণিত হয়েছে জনগণ দেশপ্রেমিক, সেনাবাহিনী দেশদ্রোহী। এই দেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। অন্তত গত 15 বছরে এটি হারে হারে আমরা উপলব্ধি করেছি বিভিন্ন 18 বছর 11 থেকে। তো মাহমুদ ভাই, হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন ফন্দি ফিকির থাকে, অনেক রকমের কৌশল থাকে। তার এ টিম, বি টিম, আর্মি টিম, সিভিল টিম, নানা রকমের টিম থাকে। তো সে সম্প্রতি 2টি টিমকে ডিপ্লয় করছে। একটা যদি আমি আপনাকে দেখাই, যে সোহেল তাজ, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ, তিনি ডিবি কার্যালয়ে সোহেল তাজ, শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে। এই লোক আপনার ধরেন এখন ওই জিমনেশিয়ামের মালিক, জিম করায়, নিজে শরীর বানায়, টাকা বানায়, বিভিন্ন ভাবে ইয়ে করে। সে নামছে এখন, শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে। আরেকজন আরো 2-3 জনকে নামাইছে। আমি যদি একটু দেখাই, জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য, যে সাবধানী, সব ফাঁদে পা দেওয়া যাবে না। যেমন আরেকটা হচ্ছে, আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে, আপনার কি বলে, জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে। মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করেছে, যার প্রধান হচ্ছে বিচারপতি আব্দুল মতিন, এবং সুলতানা কামালও আছেন, এর সাথে আছেন আইনজীবী, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সহ একটা গ্রুপ এটার সঙ্গে যুক্ত হয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই মতিন, এই বিচারপতি মতিন তো সেই মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স, এবং আপনাকে বোধহয় এরপরে 3 বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা, বা 6 মাস, 1 মাস অতিরিক্ত জরিমানা না দেওয়ার জন্য। তো এখন এই মতিন কিন্তু এখানে একটু বেশি প্রমোটেড হচ্ছে বিভিন্ন মিডিয়ায় আমি দেখি, এবং মাঝখানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের তালিকাতেও তার নাম দেখা যাচ্ছিল, বা সে নিজে একটু জাতে উঠতে চাচ্ছে আর কি। এটা প্রথম আলো প্রোডাক্ট, প্রথম আলো তো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বর্তমানে প্রোডাক্ট হচ্ছে মতিন।
তো এই মতিন সোহেল তাজ কিন্তু ধরেন বিডিআর বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো। সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো কিভাবে দেখেন আপনি, ধরেন হঠাৎ করে এদের এই যে চেতনা জাগ্রত হয়ে যাওয়া, ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে, মানে ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, অলরেডি নিয়েছে, তখন ধরেন হাসিনা কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে। আপনার কাছ থেকে একটু শুনি, বা জনগণকে আপনার কোনো পরামর্শ দেওয়া যদি থাকে। এটা হাসিনার বিটিম সিটিম না, কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের বিটিম সিটিম। এটা হাসিনা নিয়োগ দেয় নাই, এদেরকে ভারত নিয়োগ দিয়েছে। কারণটা হচ্ছে কি, ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন গত ধরেন 7 দিন ধরে, বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে। এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে, তার মধ্যে আনন্দবাজার পত্রিকা যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা, তারপরে অন্যান্য যেগুলো আছে ইন্ডিয়া টুডে, তারপরে দি হিন্দু, এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি টিকতে পারবেন, একদম এই ল্যাঙ্গুয়েজ, যে শেখ হাসিনার সময় কি শেষে এসছে। তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ অভ্যুত্থানে তার ক্ষমতাচ্যুতি ঘটে, তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দেখবে। তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্য তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে। এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ। তো সোহেল তাজকে, এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে, আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমল বলতে 2008-এর পরে যখন ক্ষমতায় আসলো, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। এবং আরো মনে করা দরকার, জনগণ ভুলে গেছে, বাংলাদেশে যে গুমের কালচার, বাংলাদেশে যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কালচার, বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের যে কালচার, এটা শুরু করেছিল সোহেল তাজ। সোহেল তাজ চাকরি চলে গেছিল কারণ শেখ সেলিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল, আত্মীয় গন্ডগোল। যদিও শেখ হাসিনার আত্মীয় না সোহেল তাজ, শেখ সেলিম আত্মীয়। তো শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের কোনো একটা বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, এবং এই কারণে সোহেল তাজ চাকরি হারায়, এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই। এবং এই সোহেল তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে, তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেল তাজের আমলে। কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে, এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার, এটা শুরু হয়েছে সোহেল তাজকে দিয়ে। এবং আরো বলি আপনাকে, এই সোহেল তাজের বোন কিন্তু এখনো সোহেল তাজের কনস্টিটিউয়েন্সির এমপি। কাজেই তাদের পরিবার এই সরকার, এই খুনি সরকারের পার্ট অফ দিস মার্ডারাস রেজিম হচ্ছে সোহেল তাজের পরিবার। আমরা যেন এটা ভুলে না যাই। কাজে সোহেল তাজ যে নাটক করছে এখন, এটাও একটা ভণ্ডামি। হাসিনার ভণ্ডামির এগুলো সব অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারলেন তো? সুতরাং ইন্ডিয়া সোহেল তাজকে এখন মাঠে নামিয়েছে, যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে, পট পরিবর্তন হলে, এই সোহেল তাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে, জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব দিতে পারে। কাজে জনগণের সাবধান থাকতে হবে। এটা গেল সোহেল তাজ। জাতীয় কি কমিশন, জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল? জাতীয় কমিশন বলবার কে দিয়েছে তাদেরকে জাতীয় কমিশন অধিকার? এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে তারা জয়েন্ট কনভেনার, একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী। কে সুলতানা কামাল চক্রবর্তী? সুলতানা কামাল চক্রবর্তী 11-11 কুশীলবদের একজন। জনগণকে মনে করিয়ে দিচ্ছে, আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ। এই সুলতানা কামাল চক্রবর্তী আরো 3 জনকে নিয়ে যখন ইয়াজউদ্দিন সাহেবের সরকার থেকে রিজাইন করে, তত্ত্বাবধায়ক সরকার থেকে, এবং রিজাইন করার মাধ্যমে 1-11 পদ প্রশস্ত হয়, আপনাদের মনে আছে এটা? কাজে 1-11 যে সরকার এসেছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য, ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে, সেই ঘটনা, সেই ষড়যন্ত্রের অন্যতম কুশীলব হচ্ছে এই সুলতানা কামাল চক্রবর্তী। আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান এজেন্ট, ভারতীয় এস্টাবলিশমেন্ট, ভারতীয় ডিপ স্টেট,
ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে